এবং আমাকে কেন্দ্রিক একটা মাননীয় প্রধান অতিথি, আমার শ্রদ্ধাভাজন আইন পেশার শিক্ষক, আমার শ্রদ্ধাভাজন মামা অ্যাডভোকেট এম জাহাঙ্গীর আলম, সভাপতি নওগাঁ ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন, বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক নওগাঁ ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন, বর্তমান সেক্রেটারি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নওগাঁ জেলা শাখা, আর একজন বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শওকত ইলিয়াস কবির, বর্তমান সাধারণ সম্পাদক নওগাঁ ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন। এই দুইজন ব্যক্তি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শ্রদ্ধাভাজন বড় ভাই, আমি তাদের অনুজ। তারপরে আছেন সরোয়ার জাহান জিপি সাহেব, আপনাদের এই কলেজের, আমাদের এই কলেজের বিদ্যুৎসাহী সদস্য। আর একজন ছোট ভাই, ছোট ভাই আছেন আমার ইশতিয়াক চৌধুরী। কি বলবো দাঁড়িয়ে বলে, মাসটা জুলাই মাস, 1 বছর হয়ে গেল। কত হাজার বাবা মার বুক হাহাকার অবস্থা, কারো বাবা না, সন্তান নেই, কারো বাবা নেই, কি একটা অবস্থা। হাজার হাজার সন্তানদের, মানুষদের নির্বিচারে গুলি চালিয়েছিল গত ফ্যাসিস্ট রেজিম। যে গণতন্ত্র পুনরুদ্ধার করতে যে বাংলাদেশে এরকম ইতিহাস স্বাধীন হওয়ার পর প্রথম সৃষ্টি হয়েছে, সেই জন্যে বাংলাদেশের আপামর জনসাধারণ যাকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে ঘোষণা দিচ্ছে। আমি সেই সব বীরদের শ্রদ্ধা জানাই। 1971 সালের মুক্তিযুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন, লাখো বোনের ইজ্জত দিয়েছেন, 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন এবং আজও মেডিকেলের বিছানায় কাতরাচ্ছে মৃত্যু যন্ত্রণায়, সেই সব আহত বীর যোদ্ধাদের সামনে উপবিষ্ট আমার প্রান্তীয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, শুধু লেখাপড়া করলে হবে না। এই গত 2024-এর জুলাই আগস্টকে স্মরণ করতে হবে ভাই বোনেরা আমার। গণতন্ত্র যদি না থাকে, আপনার বাক স্বাধীনতা যদি না থাকে, এই ছাত্রত্ব দিয়ে কি করবেন ভাই বোনেরা আমার? যদি প্রতিবাদ করতে না পারেন, এমন একটা পেশায় আসার জন্য আপনারা মনোনিবেশ করছেন। আইন পেশা বাংলাদেশে নয়, গোটা বিশ্বে একমাত্র পেশা যেটা আইন পেশা, লার্নের বলা হয়, আর বিশ্বের কোনো পেশাকে নয়। কারণ কি জানেন? এরা সব সময় অন্যায়ের প্রতিবাদ সামনে, গোটা বিশ্বে, শুধু বাংলাদেশে নয়। এমন একটা পেশায় আসার জন্যে আপনারা অধ্যয়ন করছেন। সেই পেশায় আপনাকে আসতে হলে মানুষ হিসাবে গড়ে উঠতে, লেখাপড়ার বিকল্প নয়, এটা চিরসত্য কথা। প্রথমে আপনাকে মানুষ হতে হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, কেন ভাই মানুষ হতে হবে? দেখেন নাই 16-17 বৎসর বাংলাদেশের আমার আপনার টাকা, লক্ষ কোটি টাকা লুটপাট করে বাহিরে পাঠিয়ে দিয়েছে ফ্যাসিস্ট রিজম গভর্নমেন্ট। টাকাটা কার? আমার, আপনার, আপনার বাবার, আমার মা, আমার ভাই, আপনার বোনের। সেই জন্য সর্বপ্রথম আপনাকে মানুষ যদি না হয়, এই যে বড় বড় ডিগ্রিধারী, সেই সচিবালয়ে বলেন, পুলিশ প্রশাসনে বলেন, আমাদের পেশায় বলেন, আর রাজনীতিবিদদের কথাই বলেন, মানুষ না হলে হবে না। ওই যে এরকম 16 বৎসরের মতো লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাবে, দুর্নীতিগ্রস্ত হবে দেশ পিছিয়ে যাবে হাজার হাজার বৎসর। সেই জন্য আগে আমি বলি, আমাদের আপনাদের আগে মানুষ, লেখাপড়া তো করতেই হবে। তবে হ্যাঁ, আইন পেশায় একটা ছোট্ট একটা ঘটনা।
আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যখন এলএলবি অনার্স এলএলএম কমপ্লিট করলাম, আমার শ্রদ্ধাভাজন নানারা আমাকে এই পেশায় আসার জন্য মূল যে কারিগর আমার জান্নাতি নানা, অর্থাৎ আজকে যে আসন গ্রহণ করেছেন মাননীয় প্রধান অতিথি অ্যাডভোকেট এম জাকুর আলম সাহেবের পিতা। আমি ছোট থেকে আমার নানানের কাছেই সেই সূত্র ধরে নওগাঁওয়ারে আগমন। আমার শ্রদ্ধাভাজন সিনিয়র অ্যাডভোকেট এম জাহাঙ্গীর আলম আমার শ্রদ্ধাভাজন মা। আমি ওনার বাসা ভবন হচ্ছে উকিলপাড়া। আমি সেখানে অবস্থান। একদিন অনেকক্ষণ ধরে আমাকে একটা জিনিস বোঝালে, কেন ছাত্রত্ব এখনো আমার গা থেকে যায় না। খুবই স্বাভাবিক যে এতটি বৎসর লেখাপড়া করে আসলাম, একটু এই পেশায় আসছি, একটু জিরোই না। বলছে জিরানোর সময় নেই, আমি কখন কি হয়ে যাই তোমাকে এইভাবে কেউ শিখাবে। চিরসত্য কথা বন্ধুরা, এই পেশাটা একটু এমন পেশা, পরিবারের যদি বলতে লজ্জা নেই, পরিবারের যদি সদস্য না থাকে তাহলে এই পেশায় জুনিয়রদের ওঠা কত বড় কষ্টকর আমি হারে হারে টের পেয়েছি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে। ওখানে আমার মা নেই, বোন নেই, মামা নেই, ভাই নেই, আমি একা। কে শেখাবে? আমি শিখতে চেয়েছি, ফাইল ধরেছি, ওই ফাইল পরে বল বন্ধুদের জিজ্ঞাসা করেছি এটা কি মোশান। এখানে যেমন ফাইলিং বলে, হাইকোর্টে সর্বোচ্চ আদালতে মামলাকে দাখিল করাকে মোশান বলে, এটা জানতে চেয়েছি। বন্ধুরা বলছে পরে বলছি। বড় পিচ্ছিল বর্তমান আপনাকে শিখতে হবে, শিখার আগ্রহ একজন দুইজন ঘুরতে হবে, 5 জায়গায় 10 জায়গায় যেতে হবে। একদিন শেখানোর পরও ওই যে বললাম ছাত্রত্ব আমার গা থেকে যায়নি, তখন অলসতা, প্রচন্ড জোরে একটা চর মাল। চরটা কিসের? শিক্ষা। চরটা কিসের? আদরে। চরটা কিসের? দ্রুত তুমি শিখতে হবে। আমি কখন গত হয়ে আমার শ্রদ্ধাভাজন আমি বাড়ি কামেতাস্ত চেম্বার, তাই না? সবার বাড়ির সাথে সাথে চেম্বার, এখন দু একটা হয়েছে বাইরে। এটাই দীর্ঘদিনের মফস্বল শহরের একজন আইনজীবী বাড়ির সাথে চেম্বার থাকে, ওনার চেম্বার ওই রকম হবে। আমার মামি আজ থেকে এসে বলল ওনার কাছে তোমার ওকালতি শিখতে হবে, তুমি চলে আসো। আমার মামাকে বললেন তুমি তোমার একা একাই ওকালতি করো, ও মাস্টার্স করে এসছে, তুমি 2 দিন না আসতে হুট করে একটা চর মেরে দিল। আমি কিছুই মন খারাপ করি, ওনার এক চরে আমার জীবন বদলে। আমার একটা রাজনৈতিক অ্যাক্সিডেন্ট হয়, আমি চলে যাই সর্বোচ্চ আদালত। ওখানে যে কি নিদারুণ কষ্ট, ওই যে বললাম নিজের কেউ না থাকলে ভাইরে আমার এই পেশায় ওঠা বড়ই কঠিন। আপনাকে যুদ্ধ করতে হবে, আপনাকে একটাই ভিতরে রাখতে হবে, আমাকে করতে হবে, আমাকে এই পেশায় প্রতিষ্ঠিত হতে হবে। আমাকে এই পেশায় প্রতিষ্ঠিত হতে হলে আমাকে লেখাপড়া করতে হবে, আইন জানতে হবে। আইন কিন্তু মুখস্থ করার বিষয় নয় বন্ধুরা, আইন জানার বিষয়। আইন কোথায় আছে? আপনি এক সিনিয়র কাছে গেলেন, সাহায্য পেলেন না, আর একজন এইভাবে 10 জায়গায় যান না, অবশ্যই ভালো কিছু পাবেন। এইভাবেই আপনাকে এগোতে হবে, এর বিকল্প নাই বন্ধু। এই পেশার কোনো শর্টকাট কোনো পথ নেই। আছে দুর্নীতিগ্রস্ত। এই 16 বৎসর জজ কেনা নেতা হয়েছে, সর্বোচ্চ আদালতে হয়েছে, আপনি নিশ্চয়ই জেনেছেন। অনেক বিচারপতি পত্র পাঠ বিদায় হয়ে জুলাই আগস্টে সংগ্রামী সরকার ইন্টারিম গভর্নমেন্ট যখন আসে তখন সর্বোচ্চ আদালতে অনেক বিচারপতিকে পত্র পাঠ বিদায়। তারা কি বিচার করেছিল? একটা রাজনৈতিক ফ্যাসিস্টিজমের হুকুম অনুযায়ী। আর একটা কি করেছিল? ব্যক্তিগত পকেট ভরানোর জন্য ঘুষ দুর্নীতি। আশ্চর্য হয়ে যাবেন, আমি যখন 2003-4 সালে
সর্বোচ্চ আদালতে পদার্পণ করি, তখন গুণে গুণে 3 জন বলতে লজ্জা হয়, সত্য কথা বলতে লজ্জা নেই। 3 জন বিচারপতি, তাদের একজনকে এই গত 16 সরকারের ফ্যাসিস্টিজম তাকে প্রধান বিচারপতি আসনেও অধিষ্ঠিত করেছিলেন। কেন অধিষ্ঠিত করেছিলেন? দুর্নীতিগ্রস্ত কাউকে বড় পদে না বসালে কান ধরে উঠবস করানো যাবে না, তার মতো রায় নেওয়া যাবে না, এই কারণে। ঠিক তদ্রূপ এই 16 বৎসরে আমরা বন্ধুরা একে অপরকে বলি, আমি টিক চিহ্ন দিই, 1 শতাধিক বিচারপতি আছে, টিক চিহ্ন দিই, এটা সব কি করছিস তুই? ওটা তুই সম্পর্কে হয়তো জানিস, ওইটা ওই গোছের, বলিস কি? তাহলে তো ভালো কিছুই খুঁজে পাওয়া যাবে না। এখন ভালো খুঁজে পাওয়া বলত তা এই 16 বছর তাই এক সময় টিক চিহ্ন দিতাম, খারাপ কোনটা, 1টা 2টা 3টা উত্তর। এই 16 বছর কি দেখলাম, 1টা 2টা 3টা হচ্ছে সব সব অসৎ। তাহলে দেশ থাকবে কি করে হয়, যেখানে সর্বোচ্চ আদালত টাকার বিনিময়ে বিচার কেনা বেচা হয়? ঠিক 16 বছরের ফ্যাসিস্টিজম গভর্নমেন্ট। সর্বশেষ অনেক বেশি কথা বলে ফেললাম, ক্ষমা চেয়ে দিচ্ছি, এটা আমার অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা। আরেকটু কথা বললেই না। 2011 সালে বাংলাদেশের একটা ঘটনা ঘটেছিল সর্বোচ্চ আদালত, তথাকথিত, আমি বলি তথাকথিত আদালত, সর্বোচ্চ আদালত ভাঙচুর মামলা। এর আগেও সত্য আদালত, সর্বোচ্চ আদালত ভাঙচুর 2006 গভর্নমেন্ট সময়। সর্বোচ্চ আদালতের চেয়ার সর্বোচ্চ আদালতের ওই পাংখায় করছিল। সর্বোচ্চ আদালতের কোনো দরজা জানালা ঠিক ছিল না, মেসাকার করে দেওয়া। সর্বোচ্চ আদালতে সেই সময় উপস্থিত ছিলেন তৎকালীন প্রতিমন্ত্রীর গাড়ি দাও দাও করে চলছিল। তাদের বিরুদ্ধে যখন মামলা হয়, আদালতে আত্মসমর্পণ করে অভিযুক্তদের আইনজীবীরা, তো তাদের সুন্দর কথা বলবেন। সরকার পক্ষে তৎকালীন অ্যাটর্নি জেনারেল জান্নাতবাসী, আমাদের নওগাঁর নাতি, সিনিয়র অ্যাডভোকেট AJ মোহাম্মদ আলী, আল্লাহ তাকে জান্নাতে ফেরত, তৎকালীন উনি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে। কোর্ট ওনাকে বললেন, ইয়েস মিস্টার অ্যাটর্নি জেনারেল, এবার আপনি সাবমিশন। কি বললেন?